হ্যালো বন্ধুরা, সত্যি ভাবতে পারছি না নজর দোষ একটা মানুষের জীবন কিভাবে ধ্বংস করে দেয়। সত্যি খুব খারাপ লাগছে। মন্দিরার এইভাবে নজর দোষ লেগে গেল। তোমরা নিশ্চয়ই ভিডিও দেখেছো। আমি দুদিন ধরে ভিডিও দিতে পারছি না মানে এই নয় যে আমি অসুস্থ ছিলাম বলে আমি ভিডিও দিতে পারিনি, সেটা নয়। আসলে জানোই তো তোমরা আমার ফিজিক্যাল কন্ডিশন কি, তো সেই জন্য এই দুদিন ধরে আমি শুধু ডাক্তারের কাছে ছোটাছুটি করেছি। আমার ডাক্তার দেখানো ছিল, সেই কারণে আমি আর ভিডিও দেখতে পারিনি, মানে করতে পারিনি। বাট ভিডিও আমি দেখেছি, কিন্তু করার সময় পাইনি। চলো আজকে একটা ভিডিও দেবো ভাবলাম, কারণ আজকেও ব্যস্ত, কালকেও ব্যস্ত, জানি না কালকেও ভিডিও দিতে পারবো কিনা। চলো ভিডিও শুরু করবো, তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। যেহেতু আমরা কন্ট্রোভার্সি করি, তাই সমস্ত খারাপ নেগেটিভ থট আমাদের মধ্যে, নেগেটিভ এনার্জি আমাদের মধ্যে, শুধুমাত্র কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডের কুইন বাদ দিয়ে বাকি সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে এমন নেগেটিভিটি রয়েছে যেটা কিনা ব্লগারদের একদম নজর দোষে ছন্নছাড়া করে দেয়, বুঝতে পেরেছো? যাই হোক, কালকে তোমরা মন্দিরার ভিডিও দেখেছো এবং সেখানে তার দীপ ভাইরা এসেছিল। সেখানে তাদের একটা মিট আপ হয়েছে। এটা তো অনেক আগে থেকে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছিল, তোমরা তো সেটাই মানে মিলে গেল, একদম ভবিষ্যৎ মিলে গেল। তো এরই নাম হচ্ছে কন্ট্রোভার্সি, বুঝতে পেরেছো? যাই হোক, তো সেখানে যে মন্দিরা দেবী বলেছিলেন নজর দোষ, জানো তো এই নজর দোষ খুব মানে খারাপ জিনিস। তো আমি আর আমার ব্যক্তিগত জীবন, মানে আমার দীপ ভাইদের নিয়ে কোনো কিছু অন ক্যামেরা আনবো না, কখনো না। কে কী করবে জানি না, বাট আমি পার্সোনালি করব না। তো কটা দিন গেল, মানে আমার মনে হয় এই কথাটা বলার পরে একটা সপ্তাহ যায়নি, মুখটা রিভিল করেনি, বাট বাকি সব রিভিল করে দিয়েছে। আমার বাড়িতে আমার দীপ ভাইরা এসছে, সেটা বুঝিয়ে দিয়েছে। ভালো মন্দ রান্না হলো, সবাই মিলে খাওয়া দাওয়া হলো, তারপরে গিফটস। আজকে যদিও আমি মন্দিরের ভিডিও এখনো পর্যন্ত দেখিনি, দিয়েছে কিনা সেটাও জানি না। আজকে আমি কারোর ভিডিওই দেখতে পারিনি, আমি কালকের ভিডিও ধরেই ভিডিও করছি। তো সেইখানে এইবার অনেকের মনে অনেক প্রশ্ন, অনেক কমেন্ট দেখেছি এসেছে, এবং সেখানে অনেকেই বলেছে ছদ্দি ভাই কই, কেউ বলছে মাঝখানে একটা ছদ্দি ভাই। এটা তো বোঝাই যাচ্ছিল দুপাশে যেই দুটো দীপ ভাই ছিল, সেই দীপ ভাই দুটোর মধ্যে একজন তো মেক্সিকো থেকে এসেছে, এটা তো একদম স্পষ্ট। আরেকজন এসেছিল শিলিগুড়ির দীপ ভাই নিয়ে একটু ক্যালকুলেশনে আমার একটু এখনও পর্যন্ত মনে ডাউট আছে, কারণ তার মেয়েদের এক্সাম চলছে। তোমরা সবাই জানো আইসিএসসি সিবিএসসি বোর্ডের এক্সাম অলরেডি শুরু হয়ে গেছে। তো সেই জায়গা শিলিগুড়ির দীপ ভাই এসেছে কিনা মেয়েদেরকে রেখে বা মেয়েদেরকে নিয়ে, বুঝতে পারছি না। মানে এই টাইমটা দিয়ে তার আসাটা পসিবল নয়। আবার এমনও হতে পারে যে সে আসতে পারে, যেহেতু তার বুনু এসছে মেক্সিকো থেকে, সেখানে সবাই মিলে একটা মানে মিট আপের ব্যবস্থা করা হয়েছে, মানে সবাই এক জায়গায় হবে, একত্রিত হবে। সেখানে আবার ছদ্দি ভাইও থাকবে। তো সেই জায়গায় সে 2-1 দিনের জন্য আসতেই পারে, সেখান থেকে না আসাটা মানে একেবারে পসিবল নয়, এমন কিছু নয়। যাই হোক, কিন্তু সেখানে আমাদের সুদেবীও ছিল, এটা তো স্পষ্ট। মাঝখানের হাতটা, শাখা পড়া হাতটা, এটা সুদেবী। কারণ এই ধরনের শাখা পলা টলা আর অন্য কেউ পড়ে না, সুদেবী ছাড়া পড়ে না, ওটা সুদেবীই ছিল। এটা আমার যতদূর মনে হয়, আমার মানে 99% শিওর হয়ে আমি বলছি। যাই হোক, মুখগুলো রিভিল হলো না। তার আগের দিনে সুদেবীর ব্লগ ভিডিওতে সুদেবীও গিফটস কিনেছে, মানে বাচ্চাদের জামা প্যান্ট কিনেছে, যেগুলো কিনে দেওয়া হবে এই দুই দীপ ভাইয়ের আর কি ছেলে মেয়েকে। এবার মন্দিরা দেবীর তো উদার মন, তাই না? উদার মন, যার কারণে মন্দিরা দেবীও এতদিন পরে দীপ ভাইরা এসছে, এক জায়গায় আসা যাওয়া। তারপর মেক্সিকো থেকে যে এসেছে, তাকে তো সবসময় পার্সেল করে পাঠানো পসিবল হয় না। তো সেই জন্য তার জন্য গিফটসটা অন্যরকম, মানে তার গিফটসের ব্যাগটাতে গিফটসের পরিমাণ বেশি ছিল। এখানে তো 2-3টে ব্যাগ দেখালো, যেটা সেখানে স্পষ্ট যে ও যেই জায়গায় ঘুরতে গেছিলো সেই কিছু জিনিস যে 2টো ব্যাগের মধ্যে রয়েছে, মানে সেখান থেকে যা যা এনেছিল আর কি, ওই ঘরে ঝোলানোর মতো জিনিস। তারপরে যে মানে ওই মানে ইয়ে টাইমিংটা যেটা দিয়ে আর কি বোঝা যায় এরকম কাচের, সেগুলো যেখানে গেছে। এই দুটো হচ্ছে কি, একটা শিলিগুড়ি, একটা মেক্সিকো। মাঝখানে যেটা শুধুমাত্র শাড়ি আর নাইটি গেছে একটা, মানে ওই জিমি চুটা যায়নি, অন্য একটা শাড়ি আর নাইটি গেছে, সেটা হচ্ছে গিয়ে ছদ্দি ভাই। কারণ ছদ্দি ভাইকে তো অলরেডি এগুলো দেওয়া হয়ে গেছে, তাই তাকে যেহেতু এদের সাথে ও আসছে, এবার খারাপ দেখায় তাকে যদি কিছু না দেওয়া হয়। যেহেতু ছদ্দি ভাই কাছাকাছি, তাকে আদান প্রদান তো হতেই থাকে গিফটস, তাই না? গিফটসের তো কোনো ভ্যালু নেই, দাম নেই। গিফটস হচ্ছে মন দিয়ে, উদারতা দিয়ে তারপর তাদেরকে গিফটস দিতে হয়। যাই হোক, সেটা তো স্পষ্ট বোঝা গেল। কিন্তু আমার কথা হলো, এই যে মন্দিরা দেবী সব সময় কন্টেন্ট থালায় সাজিয়ে নাকি আমাদেরকে
পরিবেশন করে মালিক কর্তৃপক্ষ, তবেই আমাদের পেটে খাবার জোটে। কারণ আমাদের এত নজর দোষ, এই নজর দোষে ও ছাই হয়ে যাচ্ছে, একদম ভস্ম হয়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে। আর ওকে না দেখলে, ওর দিকে এরকম করে তাকিয়ে নজর না দিলে আমাদের আবার পেটে খাবারই জুটবে না। সেই মন্দিরা দেবী মহাদেবের দিব্যি দিয়ে তো মিথ্যে কথা বলে, এর আগেও বলেছে, তোমরা দেখেছো। এই একটা সপ্তাহ হতে পারেনি তার পার্সোনাল দিদিদের নিয়ে কোনো কিছু সে রিভিল করবে না, অথচ তাকে সেটা বেচে পয়সা ইনকাম করে পেটের খাবারের জোগাড় করতে হচ্ছে। কি দিন তাই না, কি জীবন তাই না। টোটাল ভিডিও মন্দিরা দেবী শুরু থেকে এই পর্যন্ত যে মানে শুরুর দিনগুলোর ভিডিওগুলো একদম অন্যরকম ছিল, ইমোশনাল ভিডিও ছিল। তার যে ফাইন্যান্সিয়াল সমস্যা সেইগুলোই সে তুলে ধরতো। তারপরে তো তার ভিডিও আর বলার বাহুল্য, মানে নাটকে ভরপুর। তো তার ভিডিওর মধ্যে একটা ইনফ্লুয়েন্সার, একজন ব্লগারের ভিডিও থেকে তোমরা কি শিখতে পারো, কি শিক্ষণীয় আছে ওর ভিডিওতে। আর কালকের যে ভিডিওটা দিল সেখানে ঠিক আছে, একটা গেট টুগেদার হলো, মানে সবাই আসলো, ওর পরিবারের মানে ওর দীপ ভাইরা আসলো, খাওয়া দাওয়া হলো। আমার কথা আমি যদি বলি যে না ঠিক আছে এই জিনিসটা আমি পার্সোনাল রাখবো, এটা আমার প্রাইভেসির মধ্যে পড়ে, আমি আর এটাকে ওপেন করবো না, কারণ এটা নিয়ে তো সবাই আমার দীপ ভাইদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, সেটার জন্য স্ট্যান্ড নিয়েছিল না মন্দিরা দেবী। তো তাহলে পরে সেটাকে আমি প্রাইভেটই রাখবো। আমি ওই পোর্শনটুকু কাট করে দিয়ে যে খেতে বসেছে দেখাতে হবে, কি রান্না হচ্ছে দেখাতে হবে, ঠিক আছে কি রান্না হচ্ছে দেখাচ্ছি, আমরা নিজেরাও বাড়িতে খেতে পারি, বা কে কি গেস করছে করুক গিয়ে, তাতে কিছু যায় আসে না। কিন্তু আমি কি রান্না করছি, আমার বাড়িতে লোক আসবে এবং খেতে বসে আমি দেখাচ্ছি, তাদের মুখগুলো দেখাচ্ছি না। এইখানে যদি এই দীপ ভাইরা না হয়ে অন্য কেউ হতো তাহলে তো মুখগুলো দেখাতো, কারণ মন্দিরা দেবী শুধুমাত্র ইনস্ট্রাকশন রেখেছিল তার দীপ ভাইদের ক্ষেত্রে যে তাদের মুখ রিভিল করবে না। তার কথা কিন্তু রেখেছে, মুখ রিভিল করেনি, বাকি সব কিছু ব্যস্ত হয়েছে। তাহলে এর নাকি আবার নজর দোষ লাগে কাদের না, আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, যারা কিনা আমরা ইচ্ছে হলে ভিডিও দেবো না, ইচ্ছে হলে দেবো না, চাইলে করবো না চাইলে করবো না, কিন্তু এর প্রত্যেকটা মোমেন্টকে বেচতে হয়। সেটা এর ভদ্রতা হোক, এর শালীনতা হোক, কিংবা এর নোংরামি হোক, সমস্ত কিছুকে ইচ অ্যান্ড এভরিথিং বিক্রি না করলে পেটে খাবার জোটেই না। কি পরিস্থিতি! এ আবার আমাদেরকে কন্টেন্ট মানে থালা সাজিয়ে দেয়। তুমি কে হে যে তুমি আমাদেরকে কন্টেন্ট থালা সাজিয়ে দাও? এই আমরা, আমাদের নজর দোষটা আছে বলেই না করে পিঠে বড় লোকই ভাব দেখিয়ে খেতে পারছো। এই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি সাইড হয়ে যায়, মানে তোমার দিক থেকে তোমার পেটে খাবার জুটবে না, 10,000 ভিউজ তোলাটা তোমার জন্য টাফ হয়ে যাবে, যার জন্য প্রত্যেকটা মোমেন্টে তুমি কন্ট্রোভার্সিয়াল টপিকস তোমার ভিডিওতে রাখবেই। কারণ তুমি জানো পয়সা ছাড়া তোমার জীবন ব্যর্থ, আর তোমার জীবন বিক্রি ছাড়া পয়সা তোমার হাতে আসতে ব্যর্থ। তাই জন্য তুমি সব সময় এই ধরনের কাজগুলোই করো। আমার কথা, আমি যদি কোনো কাজ করব মনে করি, সেটা যদি ফেয়ার অ্যান্ড ওয়েল হয়, তাহলে আমার দেখাতে কোনো সমস্যা নেই। আমাদের সাথেও এরকম অনেক এই সোশ্যাল মিডিয়ার জোনে অনেক ক্রিয়েটার বলো, অনেক ভিউয়ার্স বলে, তাদের সাথে পার্সোনাল সম্পর্ক থাকে। এবার যদি আমি আমার বাড়িতে কোনো রকম কোনো অকেশন হয়, কিংবা সবাই মিলে আসলো, আমরা ডিসাইড করলাম যে আমার বাড়িতে আমার কিছু ভিউয়ার্সরা আসবে, যাদের সাথে আমার ক্লোজ রিলেশন, যে সমস্ত ক্রিয়েটারদের সাথে তারা আসবে, এটা তো অ্যাবনর্মাল কিছু নয়, এটা নর্মাল। কারণ তোমরা জানো এই জোনে, যেই জোনেই যারা কাজ করুক, সেটা সোশ্যাল মিডিয়া হোক বা অন্য কোনো ওয়ার্কিং প্লেস হোক, সেখানে সবার সাথে সবার একটা বন্ডিং হয়। সবার সাথে খুব ভালো বন্ডিং হয় এরকম না, তবে কিছু মানুষের সাথে বন্ডিংটা খুব ভালো থাকে, সেখানে তাদের সঙ্গে রিলেশনটাও ভালো হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার বাড়িতে যদি তারা আসে, আমি সেটাকে অন ক্যামেরা দেখাতেই পারি। সেখানে কি তোমরা প্রশ্ন করার মতো একটা জায়গাও পাবে, কারণ আমি তাদেরকে এই সোশ্যাল মিডিয়ায় কিনেও নি বেচিও নি। তাই তাদের সাথে আমার আন্তরিক সম্পর্ক, তারা আমার বাড়িতে এসেছে, আমার ইচ্ছে হচ্ছে আমি ক্যামেরা অন করে সেটা দেখিয়েছি, কারণ আমার ক্যামেরা অন করাটাই কাজ, আমার ইচ্ছে না হলে আমি দেখাবো না। কিন্তু এটার মধ্যে নোংরামির কিছু নেই। কিন্তু এই একটি মেয়ে মন্দিরা দেবী, যাকে কিনা প্রতিনিয়ত মিথ্যে কথা বলে যেতেই হয়, প্রত্যেকটা নিয়ত মিথ্যে বলতে হয় এবং কন্ট্রোভার্সিয়াল টপিকস রাখতে হয়, তা না হলে ভিডিওতে ভিউজ পড়বে না, ভিউজ না পড়লে বড় লোকই ভাব জুটবে না। সেই আগেকার দিনে ফিরে যেতে হবে, একটা দিনকে 4টে ভাগ করে যেমন চলছিল তেমনিভাবে, কারণ ওই লাইফটাতে এখন সে অভ্যস্ত নয়, এখন সে তার এই লাইফটাতে অভ্যস্ত, যেই লাইফটা সে শুয়ে বসে নোংরামি দিয়ে মিথ্যে দিয়ে কাটিয়ে ইনকাম করছে ঘরে শুয়ে বসে। প্রত্যেকটা কাজ করতে কষ্ট হয়, প্রত্যেকটা কাজ কষ্ট ছাড়া মানে অর্থ আসে না, পয়সা উপার্জন হয় না। তো আর বাকি যারা ব্লগার আছে তারা যেভাবে খাটে, আমার মনে হয় না মানে মন্দিরা দেবী তার 0%ও খাটে। কি দেখায় যা ওর জীবনে, সকালে ঘুম থেকে উঠেই দেখো দিদি সব করে দিয়ে গেছে, শুধু রান্না, ওর ভিডিওতে রান্না, খেলাম, বাইরে বেরোলাম, ভাল লাগছে না, হাওয়া খেতে গেলাম, বাস
এই হচ্ছে একজন ব্লগারের ব্লগিং। যাই হোক, তবুও মানুষ তাকে ভালোবাসে, তার মানে এটা গড গিফট, তার লাক ফেভারে থাকে, তো মানুষ তাকে ভালোবাসে, এটা খুব ভালো যে তাকে ভালোবাসে এবং সে এগিয়ে যায়। কিন্তু আমার কথা, এই ভণ্ডামিগুলোর মানে কি? আর এই ভণ্ডামিগুলো যখন করে সেটা নিয়ে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কথা বলতে আসলেই তখনই সে স্ট্যান্ড নেবে, তার দিদিদেরকে তাকে আমরা ছিঁড়ে খাই, তাকে নিয়ে কথা না বললে আমাদের পেটের ভাত হজম হয় না, আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, তা সে হচ্ছে মালিক কর্তৃপক্ষ আর আমরা হচ্ছে তার চাকর। বুঝতে পেরেছো? তো এখানটাতেই তো স্পষ্ট আমাদের লাইফে। দেখো তো, আমরাও তো তোমার মতো মানে সোশ্যাল মিডিয়াতে কাজ করি। হ্যাঁ, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তার মানে কোথাও এরকম কোনো জায়গা লেখা নেই, নিষেধাজ্ঞা নেই, বা এরকম কোনো এগ্রিমেন্টে সাইন করে আমরা আসিনি যে আমরা আমাদের লাইফের কিছুই শেয়ার করতে পারবো না, তবুও আমরা করি না। এটা হচ্ছে আমাদের কি বলে তো শিক্ষা, কালচার। যারা ব্লগার তারা তাদের দৈনন্দিন লাইফস্টাইল শেয়ার করবে, প্রাইভেসিও শেয়ার করবে। কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে তারা তাদের প্রাইভেসি শেয়ার করবে, তারা তাদের নোংরামি শেয়ার করবে? যেটা কিনা এই দেবী করেন, যে কিনা নিজেই মুখে বলে আমি এটা করব না, আর একটু পরে উল্টে যায় যে না, এটা না করলে তো আমার পেটে খাবার জুটবে না। সে আবার আমাদেরকে বলে আমরা নাকি তাকে নজর দিই। নজর দোষ, সাংঘাতিক দোষ। সত্যি মন্দিরা দেবী, সত্যি বিশ্বাস করো, আজকে বুঝতে পারলাম নজর দোষ কত বড় দোষ। এই নজর দোষটা আমরা দিই বলেই তোমার লাক্সারি ভাবটা চলছে, এত গিফটস তুমি তোমার দীপভাইদেরকে দিতে পারছো। এই নজর দোষটা যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না দিত, তাহলে পেটে সেই গামছা বেঁধেই চলতে হতো। কথাটা ভুল বললাম? এটা বলছি বলে আবার তোমার খুব খারাপ লাগবে। তোমার মা মানে আমাদের নিপু কাকিমা, তারও খুব খারাপ লাগে, সেও মেয়ের হয়ে স্ট্যান্ড নেয়, অথচ যখন নোংরামি বিক্রি করে, এরা সবাই বাচ্চা, এরা সবাই 12 কি 13 বছরের বাচ্চা, যেইটুকু বেসিক সেন্স আমার ওই 11 বছরের মেয়েটির মধ্যে আছে, সেইটুকু সেন্সও এদের এই 50 বছর 30 বছর 32 বছরের এজে এদের হয়নি। যার জন্য এরা নির্দ্বিধায় বেচে সেই বিক্রি করা পয়সায় বিলাসিতা করে তারপরে আবার সেগুলোকে হাঁটাতে চায়, তারপরে আবার সেটা নিয়ে কথা বলে যে না, এটা তো অন্যায় করেছি, তোমরাও করছো, তোমরা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছ। নিপু কাকিমার ভিডিও দেখলাম, 2-3 দিন আগে একটা ভিডিও দিয়েছে, মেয়ের হয়ে কথা বলছে যে যেরকম কর্ম করবে সেটাই রিটার্নসে আসবে। ওই যে ওপরে সব দেখছে বলেই তো তোমাদের কর্মের ফলে শুধু তোমরা রিটার্নসে পাচ্ছ, তখন আমাদের কিচ্ছু হচ্ছে না, চাইলে ভিডিও করবো না, চাইলে করবো না। 12 দিন পরে ভিডিও করেছি, 2 দিন করেছি, আবার 2 দিন বন্ধ দিয়েছি। তার জন্য এমন নয় যে ওই তোমার বাড়িতে, তোমার মেয়ের বাড়িতে যে খাবার মানে হয়েছে কালকে, ওই রকম খাবার আমরা প্রত্যেক দিন মানে খাওয়ার মতো ঈশ্বর আমাদের ক্ষমতা দিয়েছে, কিন্তু আমরা বিলাসিতা করি না, আমরা শো অফ করি না, আমরা এটা দেখাই না। যদি পারি একটু কন্ট্রিবিউট করার চেষ্টা করি, অসহায়কে কিছু দেওয়ার চেষ্টা করি। তোমার মেয়ে বা তোমরা কি করো? সহায়ের জন্যই কাজ করো, মানে যার আছেই তাকেই ভুরি ভুরি দেবো, যেখানে নোংরামি আছে সেই নোংরামি ঘাটবো যাতে আমি আরো ইনকাম করতে পারি। কোনোদিনও দেখি না এই যে এত বিলাসিতা করতেই পারো, তোমার আছে, তোমার দমে, তোমার ক্ষমতায় করছো। কোনো অসহায় মানুষকে 5টা টাকা দিয়ে আজ পর্যন্ত সাহায্য করতে দেখলাম না। যদিও করেছে, খুব ভালো কাজ করেছে। এত বছরের সোশ্যাল মিডিয়ার জার্নিতে বাবার মৃত্যুবার্ষিকীতে কিছু অসহায় মানুষকে খাবার দিয়েছে। সত্যি এতদিন পরে এদের জ্ঞান এসেছে এবং এটা খুব ভালো কাজ করেছে। ভাবলো অনেক অন্যায় ফন্যায় তো করেছি, তার মধ্য থেকেই একটা ভালো কাজ করলে ঈশ্বর নিশ্চয়ই দেখবে। আর এখন দীপ ভাইরা তো একটু মানে একজন দীপ ভাই আছে খুব স্পিরিচুয়াল, সে আবার একটু আধ্যাত্মিক, আমার খুব ভালো লাগে, তার সাথে কথা বলেও আমার প্রচণ্ডই ভালো লাগে, কারণ যখনই কথা হয় তখনই এই লেভেলের কথাই হয়। তো তার কাছ থেকে যখন শেখে, মানে ভালো মানুষের সঙ্গে থাকলে তো একটু ভালোটা আসে ভেতরে, তখন চলে আসে। তো সেই জায়গা থেকে ভাবলো না, বাবার মৃত্যুবার্ষিকী সেখানে দীপ ভাইরাও হয়তো বলেছে অন্য কিছু না করে একটা মস্ত কন্টেন্টও হবে, কিছু অসহায়কে খাইয়ে দে। সত্যি এরাই পারে একদিকে মানে কদর্য রূপ দেখাতে, আরেকদিকে দেখায় আর কি কতটা আমি অনেস্ট, কতটা আমি সত্যি। এরাই পারে। গিফট দিচ্ছে, গিফটের ওপরে কিছু যায় আসে না। যদিও মন্দিরা দেবী কালকের ভিডিও তো বলেছে দীপ ভাইরা কী গিফট দিয়েছে সেটা আর আমার আজকে ভালো লাগছে না। ওই ক্লিপটা লাস্টে অ্যাড করে দিয়েছে, যে এই গিফটগুলো ও দিয়েছে আর কি সেটা দেখালো, তো সেটা অ্যাড করে দিয়েছে, ঘড়ি, শাড়ি, নাইটি, আরও যা যা দিয়েছে, ইয়াররিংস, এই সমস্ত কিছু। তো সেই গিফটের ভিডিও হয়তো আজকে আসবে, যে দীপ ভাইদের কাছ থেকে কী গিফট পেয়েছে। সত্যিই তো তাই, দীপ ভাইদের কাছ থেকে কী গিফট পেয়েছি সেটা দেখানো যাবে, আমি কি গিফট দিলাম সেটা দেখানো যাবে, তাদেরকে কি খাওয়ালাম সেটা দেখানো যাবে, তারা আসছে সেটা দেখানো যাবে, মুখটা দেখানো যাবে না। তা বলি মুখটা দেখাতে তোমায় কে বারণ করেছিল? তুমি যখন সবই দেখালে, 99.9% দেখালে, 0.1% তোমার আটকায় রাখতে কে বললো? হাত দেখালা, পেট দেখালা, পা দেখালা, ওটুকু আটকে রাখার দরকারটা কী ছিল? এগ্রিমেন্ট করেছিলে ইউটিউবের সাথে মনে হয়। আবার এদের নিয়ে কথা বললেই এরাই আবার বড় বড় কথা বলতে আসে।
আমরা খারাপ, আমরা এদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাই, আর এরা এরা কি করে, আমরা এদেরকে ছিঁড়ে খাই। আমরা কখন ছিঁড়ে খাই, যখন এরা নিজেরাই শত ছিদ্র হয়ে ছেঁড়া জিনিসগুলোকে টেনা করে মার্কেটে নিলামে বিক্রি করে, আমরা তখন সেটা নিয়ে কথা বলি, প্রোটেস্ট করি। এরা কি করে, এদের কোনো গার্ডস আছে, এদের নিজস্বতা বলে কিছু আছে? কিচ্ছু নেই। এ নাকি আবার ইন্ডিপেন্ডেন্স, এটাকে যদি ইন্ডিপেন্ডেন্স বলে তাহলে আজকে তোমার এটার সঙ্গে যেটাকে আমার রিলেট করতে ইচ্ছে করলেও আমার শিক্ষা, রুচি, বাবা মার কালচার আটকে দিল, তাই বলতে পারলাম না। আই হোপ যদি এখানে একটুও নলেজ থাকে তাহলে তুমি বুঝতে পারবে, আর আমার ভিউয়ার্সরা তারা প্রচণ্ড ইন্টেলিজেন্ট, প্রত্যেকে বুঝতে পেরেছে। যাই হোক বন্ধুরা, এর থেকে বেশি কিছু বলবো না, একটুখানি সুযোগ পেয়েছি তাই ভাবলাম একটা ভিডিও করে নিই। আর অনেক বলার ছিল সুদেবীকে নিয়ে, অতীত হয়ে গেছে। সুদেবীর ওই মারুকে নিয়ে ফটো ছেঁড়া, কুটি কুটি করা, মারুকে বুক পেট দিয়ে আর কি আগলে ছিল, ইনভেস্ট করেছিল মারুর প্রতি ভালোবাসা, এখন সব একদম ডিলিট করে দিল। তো এর থেকে বেশি ইনভেস্টমেন্ট তো তার এই বুনুর প্রতি, মন্দিরা দেবীর প্রতি করেছিল, এবং সেখান থেকে কোর্ট অবধি যেতে হয়েছে, ছিঁড়ে ছিঁড়ে তাকে খাওয়া হয়েছে। তো সেই ভালোবাসা সাইড করা যাবে না, ডিলিট করা যাবে না। মারুর যেহেতু জোর কম, মারুর যেহেতু নোংরামি কম, এবং মারুকে এমন একটা স্টেজে মারু এখন রয়েছে, মেন্টাল স্ট্রেস মেয়েটাকে দিতেই হবে, মেয়েটাকে হাঁটাতে হবে। এটাই হচ্ছে এই সুদেবীর মানে অ্যাকচুয়ালি কাজ। আমার ইচ্ছে ছিল খুব সেদিন ওটা নিয়ে খুব ভালো একটা ভিডিও করার, পুরো কন্টেন্ট রেডিও ছিল, বাট এমন একটা সিচুয়েশন তখন চলে এসেছিলো হঠাৎ করে যে আমাকে বেরিয়ে যেতে হয়েছে, আমাকে আর আমার হাজব্যান্ডকে, এবং সেখানে আমি 3.5 ঘন্টা আমরা আর কি আটকা ছিলাম। তারপরে আর ভিডিও করার মতো এনার্জিও ছিল না। যাই হোক, সেই জন্য আর ভিডিও করতে পারিনি। তো দুদিন পরে আজকে ফাইনালি ফিরে আসলাম। জানি না কালকে কি হবে, ভিডিও দিতে পারবো কি না, কালকেও খুব ব্যস্ত থাকবো, আজকেও একটু পরে খুব ব্যস্ত থাকবো। বললামই তো, তোমরা জানোই যে আমার হেলথ কন্ডিশন এখন কি, সেই জন্য আমার প্রচুর ডক্টরের সাথে কনসাল্ট করতে হচ্ছে, তার সঙ্গে আরও কিছু ইস্যুজ এসছে। তো সেইগুলো এখন টেস্টের পরে বোঝা যাবে সেটার ওটি হবে কি হবে না। যাই হোক, সেগুলো পরের কথা। ডক্টর আমাকে বলেছে যে সবসময় যেন আমি মনে করি আমি ঠিক আছি, আমি সুস্থ আছি, তবেই আমি মানে বেটার থাকতে পারবো। তো সেটাই আমি চেষ্টা করছি। যাই হোক বন্ধুরা, সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো। ভুল বললাম না ঠিক বললাম জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা। যদি আজকে সুযোগ পাই তাহলে হয়তো আরও একটা ভিডিও করতে পারি, আর সুযোগ না পেলে করবো না। ওকে, টাটা।